নমস্কার, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমরা নিয়ে আসছি একটি বিখ্যাত মহিলা ডিটেকটিভকে, গোয়েন্দা গার্গী। আজ আমাদের বিশেষ নিবেদন তপন বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা গার্গীর কাহিনী হীরের আংটি। গোয়েন্দা গার্গীর চরিত্রে ঋতজা ঘোষ, হিরণ্য তরফদারের ভূমিকায় মৃন্ময় মান্না, অর্জুন মিত্রের চরিত্রে ইন্দ্রনীল কুমার, তুহিন বটব্যালের চরিত্রে সুদীপ্ত সরকার, সুস্মিত চ্যাটার্জির ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, তোরা বৌদি ও পৃথা বৌদির ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, গল্প পাঠ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনে রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন তপন বন্দ্যোপাধ্যায়ের হীরের আংটি। এবারের পূজা অবকাশে এক নতুন ভূমিকায় দেখা গেল জুবিলি পার্কের গার্গী মুখার্জিকে। জুবিলি পার্কের 5/1/1 এ বাড়িটি বেশ পুরনো আমলের, দ্বিতীয় মহাযুদ্ধেরও আগে তৈরি। 3 তলা বিশাল বাড়িটা যিনি নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছিলেন, সেই অবনীন্দ্র লাহিড়ী ছিলেন খুবই রুচিমান আর শৌখিন মানুষ। অট্টালিকার গড়ন আর কারুকার্য দেখেই অনুমিত হয় তার সৌন্দর্যপ্রিয়তা। তার ছিল নাটক পাগল স্বভাব। সেকালে সিরাজদৌল্লা ও চাণক্যের ভূমিকায় অভিনয় করে নাকি সুনাম অর্জন করেছিলেন খুব। তার এই বাড়িটার নিচের তলায় সিঁড়ি দিয়ে উঠতেই যে মস্ত বারান্দা, সেটি অবিকল থিয়েটার স্টেজের আদলে করা। বারান্দার ডাইনে বাঁয় ছোট ছোট ঘরগুলোও দিব্যি ব্যবহার করা যায় গ্রিন রুম হিসাবে। নাটকে মানুষটা সেরকম কয়েকটা ভালো সেটও তৈরি করেছিলেন পাড়ার ছেলে মেয়েদের নিয়ে নাটক মঞ্চস্থ করবেন বলে। কিন্তু বাড়িটা শেষ হওয়ার আগেই তার জীবনান্ত হয়। ফলে বাড়িটায় নাটক করার স্বাদ আহ্লাদ আর পূরণ হয়নি অবনীন্দ্রবাবুর। পরবর্তীকালে তার উত্তরকারীদের কারোর নাটক করার বাসনা বা পাগলামি না থাকায় মঞ্চটা অব্যবহৃতই থেকে গিয়েছিল এতকাল। এবছর পাড়ার অন্যতম কর্তা ব্যক্তি হিরণ্য তরফদার, যাকে নেমন্তন্ন জেঠু নামেই জানে গার্গীরা, পুজোর প্যান্ডেলে প্রস্তাব তুলেছিলেন। বুঝলে, স্টেজ যখন একটা রয়েছে, এই পাড়ার ছেলে মেয়েদের নিয়ে একটা থিয়েটার নামিয়ে দিলেই তো হয়। অপৃথীন্দ্র, তোমাদের আবার এই আপত্তি নেই তো? পৃথীন্দ্র লাহিড়ী অবনীন্দ্রবাবুর পৌত্র, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকুরে। অফিসে যাওয়া আসা ছাড়া তার আর কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে বলে জানা নেই কারোর। হিরণ্য তরফদারকে তিনি জানেন এ পাড়ার যাবতীয় অনুষ্ঠান ইত্যাদির নিমন্ত্রণ কার্ড সাপ্লায়ার হিসাবে। এমনকি তার নিজের বিয়ের নিমন্ত্রণ কার্ডও ছাপিয়ে এনে দিয়েছিলেন হিরণ্যবাবু। সেই পৃথ্বীন্দ্র লাহিড়ী অষ্টমীর অঞ্জলি সেরে সবে বাড়ির দিকে যাবেন বলে মনে করছেন, এমন সময় এমন একটা অভিনব প্রস্তাব আসতেই কয়েক মুহূর্ত দোনামোনা করে বললেন, না মানে আপত্তির কি আছে? এই তাহলে একটা থিয়েটার নামিয়েই দিই, কি বলো তোমরা? এই অর্জুন মিত্রর মতো নামী অভিনেতা যখন এ পাড়ায় বাস করে। অর্জুন মিত্রকে অবশ্য জুবিলি পার্কের মানুষ এক ডাকে চেনে। একটা নামী গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত থাকার সুবাদেই শুধু নয়, তার চেহারাটা নায়ক সুলভ। বয়স 37-38-এর মতন, বেশ লম্বা গড়ন, চোখে সোনালি ফ্রেমের চশমা, মাথার চুলের সামনের দিকে একটা মস্ত ঘূর্ণি, হাঁটাচলা প্রায় উত্তম কুমারের স্টাইলে, জীবনযাপনও বেশ বড়লোকি ধরনের। যদিও লোকে আড়ালে বলে গ্রুপ থিয়েটারে তার ভূমিকাগুলো মৃত সৈনিকের চেয়ে একটু ওপরে, তবু পাড়ায় অর্জুন মিত্রের আলাদা কদর। অতএব দশমীর মধ্যেই পুজো প্যান্ডেলের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল অক্টোবরের শেষাশেষি মঞ্চস্থ হবে এ পাড়ার প্রথম নাটক। তবে নায়ক অতি সহজে মিলে গেলেও নায়িকা পাওয়াটা এত সহজ হয়নি। পাড়ার 2-1 বৌদি অল্প বয়সে নাটক ফাটক করলেও বিয়ের পর স্টেজে নামার ব্যাপারে বেশিরভাগই কিন্তু করলেন। শেষে 31-1-2 বাড়ির তোরা বৌদিকে রাজি করানো হলো অনেক কষ্টে। তোরা বৌদি স্কুল টিচার, স্টেজে বক্তৃতা দেওয়ার অভ্যেস আছে স্কুলের ফাংশনে, দেখতেও বেশ সুন্দরী। নেমন্তন্ন জেঠু নিজে গিয়ে তাঁদের বাড়িতে বলায় কেউ ফেলতে পারলেন না তাঁর অনুরোধ। বাদ বাকি চরিত্রদের খুঁজে পেতে অসুবিধা হলো না তেমন। কয়েকদিনের মধ্যেই দেখা গেল পাড়ার অনেক দাদা কাকারা হিরণ্য তরফদারকে গিয়ে ধরাধরি করলেন যাতে তাঁদেরও একটা ছোটখাটো পাঠ দেওয়া যায় নাটক দিতে। তাতে সবাই বেশ অবাকই হচ্ছিল।
কারণ নিরস নিরস বেগুন প্যাঁচা মুখ করে সকালে বাজার, দুপুরে অফিস আর সন্ধ্যের টিভি নিয়ে যারা জীবনযাপন করেন তাদের সবারই যে এত নাট্য প্রতিভা আছে তা আবিষ্কৃত হলো হঠাৎ। আরও আশ্চর্য ব্যাপার, নেমন্তন্ন জেঠু নিজেই সেই নাটকের ডিরেক্টর। ফলে 7 দিনের মধ্যেই শুরু হয়ে গেল নাটকের রিহার্সাল। গার্গী তাদের পাড়ার নাটকের সাথে পাঁচে নেই, থাকার কথাও নয়। হঠাৎ একদিন সে কলেজ থেকে ফিরছে, পথে দেখা হয়ে গেল নেমন্তন্ন জেঠুর সঙ্গে। ডিরেক্টর হওয়ার পর থেকে তিনি বেশ ধবধবে পাঞ্জাবি পাজামা পরে ঘোরাফেরা করেন আজকাল। গার্গী মুখ নিচু করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ গম্ভীর কণ্ঠে শুনল, এই মিতুন, এই সন্ধ্যের পর রিহার্সালে আয় তো। গার্গী অবাক হয় নেমন্তন্ন জেঠুর এ হেন অদ্ভুত আদেশ শুনে। কেন জেঠু? আমি কিন্তু কখনো নাটকে অভিনয় করিনি, আমাকে বাদ দিন। হিরণ্য তরফদারের বয়স মধ্য 50-এর ওপাশে। এক ফোঁটা মেয়ের সাহস দেখে একটা মস্ত ধমক দিয়ে বললেন, অভিনয় করতে তো বলিনি, এখন আমার অভিনেতা অভিনেত্রী সব এক্সেস, বরং 3টে পুরুষ চরিত্র তো আবার বাড়াতে হলো নাটকে, না হলে তো রাস্তায় হাঁটা যাচ্ছিল না। ভালো প্রম্পটার নেই পাড়ায়, তাই তুই তো চমৎকার আবৃত্তি করতে পারিস। সেদিন পুজোর ফাংশনে সাধারণ মেয়ে যা শোনালি। গার্গী আঁতকে উঠে বলল, আবৃত্তি করার প্রম্পট করা তো এক জিনিস নয় জেঠু। চপ, যা বলছি শোন, সন্ধ্যের পর। সেদিন সন্ধ্যায় নেমন্তন্ন জেঠুর বাড়ির রিহার্সালে গিয়ে প্রায় অনিচ্ছা সত্ত্বেও হীরের আংটি নামের নতুন নাটকটিতে প্রম্পটারের কাজ নিতে হলো গার্গীকে। তবে সামনেই তার 3rd ইয়ারের টেস্ট, কিচ্ছু প্রিপারেশন হয়নি ইত্যাদি বলায় নেমন্তন্ন জেঠু জানালেন তাকে রোজ না এলেও চলবে। প্রথম কয়েকদিন রিহার্সাল দেওয়ার পর 1 দিন 2 দিন পরপর গিয়ে প্রম্পট করে সে যেন নাটক দলের সঙ্গে সংযোগ বজায় রাখে, যাতে স্টেজে রিহার্সালে ও ফাইনালের দিন প্রম্পটার হিসাবে উপস্থিত থাকতে পারে মঞ্চের আড়ালে। গার্গীর কণ্ঠস্বর খুবই চমৎকার, তাছাড়া তার সংলাপ বলার ভঙ্গি এতই নাটকোপযোগী যে গ্রুপ থিয়েটারের নামী অভিনেতা অর্জুন মিত্র পর্যন্ত বললেন, এখানে প্রম্পটার হিসাবে যে কজনকে নিয়ে এলেন হিরণ্যদা, তাদের মধ্যে বেস্ট তুমিই গার্গী। নেমন্তন্ন জেঠিও বললেন, তোর বয়স আর একটু বেশি হলে তোকেই নায়িকার রোলে নামিয়ে দিতাম এই নাটকে। গার্গী হাঁফ ছেড়ে বাঁচে, ভাগ্যিস তার বয়স হীরের আংটির নায়িকার চেয়ে ঢের কম। কিন্তু গার্গী সবচেয়ে অবাক হলো প্রম্পট করার সময় নাটকের পাণ্ডুলিপির প্রথম পৃষ্ঠা উল্টাতেই। কদিন আগে জানা গিয়েছিল উদ্যোক্তা হিরণ্য তরফদার নির্দেশনা দেবেন নাটকটির, এখন দেখল পাণ্ডুলিপির রচয়িতাও তিনি। হীরের আংটি নামটির নিচে জল করছে লেখক হিসাবে হিরণ্য তরফদারের নাম। তাছাড়া আরও জানা গেল নাট্যকার ও নির্দেশক হিসাবে আত্মপ্রকাশ করার তাগিদে নাটক মঞ্চস্থ করার অর্ধেকেরও বেশি খরচ বহন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নেমন্তন্ন জেঠু। বাকি খরচ ওঠানো হবে এ পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে নাটকের নিমন্ত্রণ পত্র পুশ সেল করে। বলা বাহুল্য, নিমন্ত্রণ পত্রটিও তাঁর দোকানের ও তাঁরই পয়সায় ছাপা। হিরণ্য তরফদারের যে এত গুণ আছে তা অবশ্য জানা ছিল না এ পাড়ার কারো। কলেজ স্ট্রিট পাড়ায় ছোটখাটো একটা কার্ডের ব্যবসা আছে, সেখানে পৈতে, বিয়ে থেকে শ্রাদ্ধ সব রকম কার্ডই বিক্রি হয়। কার্ড পছন্দ করে অর্ডার দিলে তিনি সেটা ছাপিয়েও দেন নিমন্ত্রণ কর্তাকে। এখন তার এত শত প্রতিভা বিকাশের মধ্যে এও জানা গেল নাটকের কয়েকটি দৃশ্যে একটা ছোট্ট অথচ বিশেষ ভূমিকায় অভিনয় করবেন নেমন্তন্ন জেঠু। 3rd ইয়ারের পড়াশোনার চাপে রোজ সময় পায় না গার্গী, তবু কখনো 2 দিন কখনো 3 দিন পর পর প্রম্পট করতে এসে নাটকের গল্পটা মোটামুটি সড়গড় হয়ে গেল তার। নায়ক অপরূপ রায় পড়াশোনায় খুবই মেধাবী ছেলে। তার ইচ্ছা কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে বিদেশে যাবে ক্যান্সার নিয়ে গবেষণা করতে। বিধবা মা আর বোনকে নিয়ে তাদের সংসার, বিদেশ যাওয়ার টাকা করি তার নেই। সে সময় বিলেত ফেরত এক দূর সম্পর্কে দাদার বাড়িতে গিয়ে হাজির হয় সে। কথায় কথায় সে তার উচ্চাভিলাষের কথা জানায় তাদের, কিন্তু দাদাটি স্বার্থপর, দূর সম্পর্কের ভাইটিকে ঘাট থেকে ঝেড়ে ফেলতে চান তৎক্ষণাৎ। কিন্তু সুন্দরী বৌদি, যাকে বিলেত বৌদি বলে বেশ পটিয়ে ফেলেছে অপরূপ, তিনি দেওরের মধ্যে খুঁজে পান পরবর্তী প্রজন্মের মুক্তিসূর্যকে। তার বাবা মারা গিয়েছিলেন ক্যান্সারেই, খুবই কষ্ট পেয়েছিলেন মৃত্যুর আগে।
অপরূপ যদি ক্যান্সারের প্রতিষেধক বার করতে পারে, তাহলে পরবর্তী প্রজন্ম অন্তত এই নিদারুণ কষ্টের হাত থেকে রেহাই পেতে পারে ভেবে তিনি তার হীরের আংটি বেছে অপরূপের বিদেশ যাত্রার ব্যবস্থা করে দেন। খুবই সাদামাটা গল্প, কিন্তু কাহিনীর ঘনঘটা, চোখাচোখা সংলাপ আর ভাবাবেগ আপ্লুত দৃশ্যে ভরা এই নাটক দর্শকদের হাততালি পাবে খুব, তা কদিন প্রম্পট করার ফাঁকেই বুঝে ফেলল গার্গী। কদিন হইচই করে রিহার্সাল দেওয়ার পর নাটকের কুশীলবদের সবাই স্বীকার করলেন নাটকটা বেশ জমিয়ে দেবে পাড়ায়। নায়ক অর্জুন মিত্র একদিন তাঁর চুলের ঘূর্ণি সাজাতে সাজাতে বললেন নাট্যকারকে, ওহ, নাটকটা যা লিখেছেন না হিরণ্যদা, আমার এরকম একজন বৌদি থাকলে তাকে একখানা সিনেমা প্রডিউস করতে বলতাম, তাতে নায়কের রোল করে যা হইচই ফেলে দিতাম না চারদিকে। বলে মাথার চুলের ঘূর্ণিটা আর একবার ঠিক করে নিলেন সুদর্শন নায়কটি। হিরণ্য তরফদার খুশিতে ডগমগ হয়ে বললেন, তা সেরকম ফাইন্যান্সার পেলে এই হীরের আংটিটাই তো ছবি হতে পারে, কি বল? আমার ব্যবসা যদি ফুলে ফেঁপে ওঠে কোনো দিন, তাহলে নিশ্চয়ই। ছবি তৈরির আলোচনা ওখানেই ক্ষান্ত হলো, কারণ ততদিনে নাটক মঞ্চস্থ করার দিন এগিয়ে এসেছে দ্রুত। রিহার্সাল ভালোই হচ্ছে, কিন্তু একদিন নেমন্তন্ন জেঠু কিরকম বিরস বদনে বললেন, বুঝলে, এই তোরা আঙুলে যে হীরের আংটিটা থাকবে, সেটা যদি একটা আসল হীরের আংটি দিতে পারতাম, তাহলে নাটকটা কিন্তু একদম জমে যেত খুব। কি বলে অর্জুন? অর্জুন মিত্র আজকাল রিহার্সাল দিতে আসার সময় বেশ ঝকমকে পোশাক পরে আসেন। এদিকে মঞ্চে তার ভূমিকা এক গরিব যুবকের, যে সাধারণ পাজামা পাঞ্জাবি ছাড়া কিছুই পরবে না। এ নিয়ে অর্জুন মিত্র একবার ক্ষোভও প্রকাশ করেছে নেমন্তন্ন জেঠুর কাছে। নায়ক এত গরিব হলে কি পোষায় হিরণ্যদা? নাটকে অভিনয় করার সময় তো ড্রেসই অর্ধেক মাতিয়ে দেবে। এ ব্যাপারে তোরা বৌদি সত্যি ভাগ্যবতী, বড় লোকের বউয়ের ভূমিকায় অভিনয় করছেন, 3 ঘন্টার মধ্যে 7 বার 7 রকমের জলমগলে শাড়ি ব্লাউজ পরার সুযোগ পাচ্ছেন। তবু নেমন্তন্ন জেঠুর আক্ষেপ। কথাটা বোধহয় একান ওকান হয়ে পৌঁছে গেল জুবিলি পার্কের আর এক অভিজাত বাড়ি 36-এ 3-এর বিতে। 3 পুরুষের ব্যবসা ওদের। বাড়ির বড় ছেলে সুস্মিত চ্যাটার্জি মাঝ বয়সে পৌঁছানোর আগেই রীতিমতো কৃতিপুরুষ। হার্ডওয়্যারের ব্যবসা করে পুরনো 2টো গাড়ি থাকা সত্ত্বেও নতুন একটা কন্টেসা কিনেছেন সম্প্রতি। তিনি নেমন্তন্ন জেঠুকে বললেন, মাসখানেক আগে উনি আমেরিকা গিয়েছিলেন, সেখানে ওনার স্ত্রী পৃথা একটি হীরের আংটি কিনেছে, তো সেই আংটিটাই নাটকে ব্যবহার করা যেতে পারে। হিরণ্য তরফদার শুনে আহ্লাদে একখানা বললেন, কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো সুস্মিত। পাড়ার সবাই নাটকের ব্যাপারে এত কোঅপারেট করবে, এ তো ভাবতেই পারিনি। রিহার্সালের মধ্যে সুস্মিতবাবু একদিন চলেও এলেন হীরের আংটিটা নিয়ে। দেখুন তো হিরণ্যদা, এই আংটিটা চলবে কিনা। ঘরভর্তি নাটকের কুশীলবদের সঙ্গে গার্গীও দেখল দামি হিরে বসানো ঝকঝকে আংটিটা টিউবের আলোয় হীরের দুটি ঝলসে দিল সারা ঘরে, কুশীলবদের চোখে মুখেও। নেমন্তন্ন জেঠু আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, এ তো খাসা আংটি। শুধু আংটির জেল্লা দেখেই সব দর্শক মজে যাবে যে। দেখি দেখি তোরা, এই তোমার আঙুলে ফিট করে কিনা। তোরা বৌদির আঙুলে সহজেই ফিট করে গেল চমৎকার হীরের আংটিটা, কিন্তু তোরা বৌদি খুঁতখুঁত করতে লাগলেন। এত দামি আংটি পরে অভিনয় করা খুব কঠিন ব্যাপার। আঙুল থেকে আংটিটা খুলে পড়ে না যায়, এই ভয় পাট না ভুলে যাই। নায়ক অর্জুন মিত্র আংটিটা দেখলেন ঘুরিয়ে ফিরিয়ে। সুস্মিত বাবুর দিকে তাকিয়ে বললেন, প্রচুর দাম নিশ্চয়ই। সুস্মিত চ্যাটার্জি শুধু হাসলেন প্রত্যুত্তরে। নেমন্তন্ন জেঠু আংটিটা সুস্মিত বাবুর হাতে ফিরিয়ে দিয়ে বললেন, তাহলে ওই কথাই রইল সুস্মিত, শোয়ের দিন ঠিক সময়ে নিয়ে চলে এসো আংটিটা। সুস্মিত এক কথার মানুষ। নাটক মঞ্চস্থ হওয়ার দিন শোয়ের 1 ঘন্টা আগেই আংটিটা তুলে দিলেন তোরা বৌদির হাতে। তোরা বৌদি স্কুলের টিচার বলে সাধারণত বেশি সাজগোজ পছন্দ করেন না। স্বামী স্ত্রীতে যা রোজগার করেন তাতে বেশ সচ্ছল অবস্থা তাঁদের, তবু দামি শাড়ি পরেন না তেমন। অথচ এই নাটকে তার ভূমিকা এক বড়লোক গিন্নির,
তাই মেকআপ করার পর দামি শাড়ি গয়না গায়ে ওঠাতেই তোরা বৌদি অপরূপা সুন্দরী হয়ে উঠলেন কয়েক মুহূর্তে। বিশেষ করে ডান হাতের অনামিকায় আমেরিকান ডায়মন্ড পরতেই হীরের ঝিলিকে জমজম করে উঠল গোটা মঞ্চ। মঞ্চের সামনে চেয়ার, বেঞ্চি, শতরঞ্চিতে মোট মিলিয়ে প্রায় 300-400 লোকের জায়গা। 6টায় নাটক শুরু। তার অনেক আগেই গোটা জুবিলি পার্কের নাতি থেকে দাদু সব্বাই এসে আসন ভরে ফেলল দ্রুত। দর্শকদের জমায়েত দেখে কুশীলবদের তো বটেই, ফাইনাল শোয়ের দিন প্রম্পটার গার্গী মুখার্জির বুকটাও টিপটিপ করছিল যেন। কুশীলবদের অনেকেই ঠিকঠাক সংলাপ মুখস্থ করেনি। প্রম্পটার সময় মতো তাঁদের মুখে সংলাপ না ধরিয়ে দিতে পারলে নাটক ফ্লপ হওয়ার সম্ভাবনা। শেষ বাঁশির পর মঞ্চের পর্দা উঠতেই একটা ফিসফিসানি ছড়িয়ে পড়ল দর্শকদের আসনে। এই চুপ 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 সবাই, নাটক শুরু হচ্ছে। গার্গী অবশ্য প্রম্পট ভালোই করেছে রিহার্সালের সময়। আজও চমৎকারভাবে সংলাপগুলো ধরিয়ে দিয়ে একের পর এক উত্তর দিতে লাগলো দৃশ্যগুলি। তোরা বৌদি ঘন ঘন শাড়ি জামা বদলাচ্ছেন, আর দামি দামি শাড়িতে তার রূপ যেমন খুলেছিল তেমন অভিনয়ও। অর্জুন মিত্র অবশ্য প্রায় একই রকম পাজামা পাঞ্জাবিতে প্রতি দৃশ্যে, কিন্তু গ্রুপ থিয়েটারের অভিজ্ঞতা থাকার দরুন তার অভিনয়েই হাততালি পাচ্ছিল সবচেয়ে বেশি। সংলাপও প্রায় মুখস্থ, চুলের ঘূর্ণিটা ময়ূরপুচ্ছের মতোই দৃশ্যমান। ঘণ্টা দুয়েক পর গোটা দর্শক আসন তখন পিন পতন স্তব্ধ, আর মাত্র একটি দৃশ্য বাকি। সেই সময় সংলাপ বলতে সামান্য গোলমাল করে ফেললেন তোরা বৌদি। নাটকের বিলেত বৌদি তখন তার ডান হাতের অনামিকার হীরের আংটি দেখাচ্ছেন দেওর অপরূপকে, যে আংটিটা তিনি বিক্রি করে অপরূপের বিলেত যাওয়ার খরচ জোগাড় করতে চান। বিলেত বৌদির আঙুলটা তুলে ধরে অপরূপ তখন বলছে, তোমার এই নিঃস্বার্থ ঋণদান কিন্তু আমি শুধু মনে রাখবো না বৌদি, আমার স্বপ্ন সার্থক হলে সারা বিশ্ববাসী তোমাকে শ্রদ্ধার আসনে বসাবে। তখন বিলেত বৌদি বলবেন, তোমার স্বপ্ন সার্থক হবে, দেখো। তা না করে তোরা বৌদি তখন অর্জুন মিত্রের দুহাতের ভেতর থেকে হাতটা ছাড়াবার চেষ্টা করে মৃদু ভৎসনা সুরে বলছেন, এ কি এরকম করছেন কেন, ছাড়ুন। কথাগুলো খুবই আস্তে বলেছেন তোরা বৌদি, কিন্তু মঞ্চের সামনের সারির দর্শকরা নিশ্চয়ই শুনতে পেয়েছেন কথাগুলো। গার্গী খুবই ফাঁপড়ে পড়ে গেছে। সে প্রম্পট করে তোরা বৌদিকে ধরিয়ে দিতে চাইছিল তার নির্দিষ্ট সংলাপটি, কিন্তু তার আগেই অভিনয়ে পারদর্শী অর্জুন মিত্র তোরা বৌদির ভুলভাল সংলাপ ম্যানেজ করতে গিয়ে বললেন, এত আনন্দ হচ্ছে বৌদি যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। যাই হোক, বিলেতদা এসে গেছে। বিলেতদা, বৌদি যা ত্যাগ স্বীকার করলেন আমার জন্য, তা দেখে আমি মুগ্ধ, চিরকৃতজ্ঞ। বিলেতদা ওরফে নাট্যকার পরিচালক হিরণ্য তরফদার এ নাটকে অভিনয় বলতে একটি মাত্র দৃশ্যে। তিনি মঞ্চে প্রবেশ করা মাত্র বিলেত বৌদি তার আঙুল থেকে হীরের আংটিটা খুলে দিয়ে বললেন, তুমি আজ এই আংটিটা বিক্রি করে অপরূপের প্যাসেজ মানি নিয়ে এসো। আমি নিশ্চিত ও ক্যান্সারের ওষুধ আবিষ্কার করবেই। নাটক শেষ হওয়ার পর দর্শকদের তরফ থেকে প্রবল অভিনন্দনে ডুবে গেলেন নাটকের কুশীলবরা। সুস্মিত চ্যাটার্জি ও তার স্ত্রী পৃথা বৌদিও ঢুকে পড়েছেন গ্রিন রুমে। কংগ্রাচুলেশন জানিয়ে বললেন যে এমন নাটক তারা একাডেমিতেই দেখে থাকেন, পাড়ার নাটক বলে মনেই হচ্ছিল না। হিরণ্য তরফদারের মুখখানা উদ্ভাসিত হয়ে আছে তৃপ্তির আনন্দে। তক্ষুনি পকেট থেকে হীরের আংটিটা বার করে পৃথা বৌদির হাতে ফিরিয়ে দিয়ে বললেন, এই নাও তোমাদের সম্পত্তি। এই ওরকম একটা দামি অলংকার যে আমাদের নাটকে ব্যবহার করতে দিয়েছো, তার জন্য ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করতে চাই না, কিন্তু এটুকু বলতে পারি তোমরা দুজনেই খুব উদার। হীরের আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে পৃথা বৌদি হঠাৎ বলে উঠলেন, এ কি, এটা তো আমার সেই আংটিটা নয়। গ্রিন রুমে তখন নাটকের কুশীলবদের সঙ্গে আরো অনেক লোক। পৃথা বৌদি তেমন জোরে কথাটা না বললেও কেউ কেউ শুনে ফেলেছেন তাঁর এই আশ্চর্য সংলাপটি। যাকে উদ্দেশ্য করে বলা সেই হিরণ্য তরফদার অবাক হয়ে বললেন, কি বলছো তুমি? এই আংটিটাই তো তোরাকে পড়তে দিয়েছিলে, তোরাই তো কিছুক্ষণ আগে নাটকের শেষ দৃশ্যে খুলে দিল আঙুল থেকে। সুস্মিত চ্যাটার্জিও তৎক্ষণাৎ তাঁর স্ত্রীর হাত থেকে আংটিটা নিয়ে কিছুক্ষণ পরখ করে বিস্মিত হয়ে বললেন, না হিরণ্যদা, এই আংটি তো আমি দিইনি। এই আংটিটার ডিজাইনই অন্য। তাছাড়া হীরের জায়গায় যে পাথরটা বসানো আছে সেটা একটা ঝুটো পাথর।
কি বলছো কি তুমি সুস্মিত? কিন্তু তোরা তো এক্ষুনি এটা আমাকে দিল। তোরা তোরা কোথায় যে গেল? তোরা বৌদি তখন পাড়ায় গৃহিণীদের কাছ থেকে অভিনন্দন নিতে ব্যস্ত। নেমন্তন্ন জেঠুর ডাক শুনে হাসি হাসি মুখে এগিয়ে এলেন। কিছু বলছেন হিরণ্যদা? দেখো তো, এইরা বলছে এই আংটিটা নাকি ওদের নয়। তুমি তো এইটাই আমাকে দিলে এক্ষুনি। তোরা বৌদি ঝুঁকে পড়ে আংটিটা দেখতে দেখতে বললেন, এ কি, এই আংটিটার পাথর তো তেমন জ্বলজ্বল করছে না। আমি যে আংটিটা আপনাকে দিলাম সেটা তো এটা নয়। হিরণ্য তরফদার স্তম্ভিত হয়ে বললেন, কি বলছো কি তুমি? এটাই তো তুমি আমাকে দিয়েছো শেষ দৃশ্যে অভিনয়ের সময়। আমি তো নিয়ে পকেটে রেখেছিলাম। তারপর নাটক শেষ হতেই পৃথার হাতে। তোরা বৌদির মুখখানা ফ্যাকাশে হয়ে গেল হঠাৎ। আপনি কি বলতে চাইছেন আমি আসল আংটিটা না দিয়ে একটা নকল আংটি দিয়েছি? কথাটায় এমন একটা ঝাঁকুনি ছিল যে সমস্ত গ্রিন রুম মুহূর্তে স্তব্ধ। আকস্মিকতা কেটে গেলে সুস্মিত চ্যাটার্জির মুখখানা শক্ত হয়ে উঠল সহসা। কি সাংঘাতিক ব্যাপার হিরণ্যদা! কত দাম জানেন আংটিটার? 9 লক্ষ! আংটিটার রংটাই বেশ আলাদা ধরনের। চট করে এই রঙের ডায়মন্ড পাওয়া যায় না বলেই এত দাম। নিশ্চয়ই কোনো কারচুপি হয়েছে এর মধ্যে। 9 লক্ষ! প্রায় বিস্ফোরণের মতো কথাটা ছড়িয়ে গেল উপস্থিত প্রত্যেকটি মানুষের মধ্যে। হিরণ্য তরফদারের মুখ লাল। বেশ কড়া চোখে তোরা বৌদির দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই তুমি কোনোভাবে অদল বদল করে ফেলেছো আংটিটা। হয়তো ভুলেই করেছো ব্যাপারটা। তোমার ব্যাগটাকে একটু ভালো করে দেখো তো তোরা। তোরা বৌদির মুখ আরো ফ্যাকাশে, ঠোঁট থর থর করে কাঁপছে, গলার স্বর কাঁপা কাঁপা। বললেন, আমার ব্যাগে কি করে আংটি বদল হবে? মঞ্চের ওপর সবার সামনেই আপনাকে আংটিটা দিয়েছি। বদল যদি হয়েই থাকে আপনার পকেটেই কোনোভাবে হয়েছে। আমার পকেট? দেখো দেখো আমার পকেট। বলে হিরণ্য তরফদার তখনও পড়ে থাকা ঝলমলে পাঞ্জাবির পকেট দুটো উল্টে দিয়ে বললেন, দেখো তাহলে আমার কাছ থেকে আংটি বদল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তোরা বৌদির চোখে তখন জল এসে গেছে। কান্না জড়ানো গলায় বললেন, আমার ব্যাগও দেখিয়ে দিচ্ছি আপনাদের, যদিও অভিনয়ের সময় ব্যাগ কাছে ছিল না আমার। বলতে বলতে গ্রিন রুমের ড্রয়ার খুলে তার মেরুন রঙের ভ্যানিটি ব্যাগ বার করে পটাপট চেন টেনে দেখাতে লাগলেন তোরা বৌদি। তখনও টপ টপ করে জল পড়ছে তাঁর চোখ থেকে। মুখে বললেন, ছি ছি, অভিনয় করতে এসে শেষে চোর বদনামের ভাগী হলাম। গ্রিন রুমের বাকি সবাই কেউ কথাই বলতে পারছে না। দর্শক আসন থেকে সবাই দেখতে পেয়েছে হীরের আংটির ঝলমলানি। নাটকের শেষ দৃশ্যের পর সামান্য সময়ের মধ্যেই হীরেটির সে চাকচিক্য উধাও। স্থানীয় থানার বড়বাবু তুহিন বটব্যালকেও আমন্ত্রণ জানানো হয়েছিল নাটকটির অভিনয় দেখতে। তিনি বাড়ি যাওয়ার জন্য জিপে উঠতে যাচ্ছিলেন। হঠাৎ কিভাবে তার কানে গিয়ে পৌঁছল হীরে হারানোর সংবাদ। হন্তদন্ত হয়ে গ্রিন রুমে ঢুকে বললেন, কি ব্যাপার হিরণ্যবাবু, এসব কি শুনছি? যে হিরণ্য তরফদার এতক্ষণ যুদ্ধ জয়ের আনন্দে মশগুল হয়েছিলেন, এখন হীরের আংটি খোয়ানোর ঝামেলায় পড়ে মুখ শুকনো করে হায় হায় করছিলেন। হঠাৎ পুলিশের উপস্থিতিতে বেশ ঘাবড়ে গেলেন। বললেন, দেখুন না বড়বাবু, আমি তো ঘটনার মাথা মুন্ডু কিছু বুঝে উঠতে পারছি না। তুহিন বটব্যাল বেশ কড়া নজরে উপস্থিত সবার দিকে নজর দিতে দিতে বললেন, তাহলে হিরণ্যবাবু, আপনি আর তোরা দেবী দুজনেই আপাতত সন্দেহের তালিকায়। তোরা দেবী বলছেন নাটকের মধ্যে আংটি উনি আপনার হাতে দিয়েছেন, তো সে সময় আংটিটা হাতে নিয়ে কোনো সন্দেহ হয়েছিল আপনার? হিরণ্য তরফদার আমতা আমতা করে বললেন, তখন তো সংলাপ বলতেই ব্যস্ত ছিলাম। চোখ তো ছিল মঞ্চে দাঁড়ানো শেষ দৃশ্যের আর দুই চরিত্র তোরা আর অর্জুনের দিকে। আংটিটা হাতে নিয়ে তখনই তো পকেটে ঢুকিয়েছিলাম। তোরা কোন আংটি দিয়েছে তা কি দেখার সুযোগ ছিল তখন? তোরা বৌদি তখনও অপমানে আতঙ্কে কাঁপছেন থরথর করে। পুলিশ দেখে খুব ভয় পেয়ে গেছেন। তর্জনী উঁচিয়ে বললেন, আপনি একথা বলতে পারলেন হিরণ্যদা? আমি আপনার অনুরোধে অভিনয় করতে এসে হীরের আংটি চুরি করব? তুহিন বটব্যাল দুজনেরই মুখের দিকে তার এক্স-রে নজর রেখে বোঝার চেষ্টা করছিলেন ঘটনাটা। হঠাৎ সুস্মিতের দিকে চোখ রাখলেন। আপনি ঠিক বলছেন? যে আংটি আপনি নাটকের জন্য দিয়েছিলেন সেটা ফিরে পাননি?
সুস্মিত চ্যাটার্জি ঘাড় নাড়লেন। না, আংটি যে সত্যি বদল হয়েছে তা আর কেউ বলতে পারবে? নাটকে যারা অভিনয় করছিল তারা সবাই দেখেছে আংটিটা। জিজ্ঞেস করে দেখুন না এদের। গ্রিন রুমে কিছুক্ষণ পুরোপুরি নিস্তব্ধতা। কুশীলবদের সবারই নজর বারবার আছড়ে পড়ছিল সুস্মিতের হাতের তেলে রাখা আংটিটায়। তুহিন বটব্যালও একবার আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, প্রায় স্বগক্তির মতো করে বললেন, অভিনয় চলাকালীন আরো ঝকমক করছিল পাথরটা। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গার্গী খুব অবাক হচ্ছিল পাড়ার নাটকের অনুষ্ঠানটি হঠাৎ এক ভয়ঙ্কর জটিলতার দিকে মোড় নেওয়ায়। নাটকের শেষ অঙ্কের পরেও যেন আর এক অঙ্ক অভিনীত হচ্ছে রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে। হীরের আংটিটা কদিন আগে সেও দেখেছিল রিহার্সালের সময়, কিন্তু যে আংটিটা এখন সুস্মিত চ্যাটার্জির হাতে সেটা যে সেই হীরের আংটিটা নয়, সাদা চোখেই তা বলে মনে হচ্ছে তার। কিন্তু এই সামান্য সময়ের মধ্যে এই হেন মূল্যবান একটি আংটি কিভাবে বদল হয়ে গেল তা বোধগম্য হচ্ছে না তাঁরও। তুহিন বটব্যাল গাঁট্টা গোট্টা চেহারার মানুষ, তেমন লম্বা নন, কিন্তু তার অভিব্যক্তির মধ্যে বেশ একটা ব্যক্তিত্ব আছে। আর একবার সবার দিকে পরখ করে বললেন, আংটি যে বদল হয়েছে সে ব্যাপারে আপনারা সবাই নিশ্চিত তো? নাটকের কুশীলবরা থমথমে মুখে ওর দিকে তাকাতে লাগলেন। কি বলবেন বুঝে উঠতে পারলেন না বলেই বোধহয় নিরুত্তর রইলেন এক চোখে। তাতে ইন্সপেক্টর তুহিন বটব্যালের মুখখানা শক্ত হয়ে উঠল আরো। হঠাৎ গম্ভীর গলায় ঘোষণা করলেন, যারই কাছে আসল আংটিটা থাকুক তিনি এক্ষুনি সেটা বার করে দিন, নইলে গোটা নাটকের টিমকে অ্যারেস্ট করতে বাধ্য হব আমি। অ্যারেস্ট কথাটার অনেকগুলো সূচিমুখ, সেগুলো ভিন্ন ভিন্ন তীক্ষ্ণতায় বিদ্ধ করল গ্রিন রুমে উপস্থিত সবাইকে। গার্গী নিজেও এই মুহূর্তে নাটকের টিমের একজন সদস্য। তুহিন বটব্যালের হুমকির তালিকায় সেও পড়ছে কিনা তা বুঝে উঠতে চাইল দ্রুত। ঠিক এই সময় অর্জুন মিত্র কিরকম সন্দেহ সন্দেহ চোখে সুস্মিতের দিকে তাকিয়ে বললেন, আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে ইন্সপেক্টর, সুস্মিত বাবু যে আংটিটা আমাদের নাটকে ব্যবহার করার জন্য দিয়েছিলেন সেটাই আসল হীরের আংটি তো? সুস্মিত সহসা এই আক্রমণে হতচকিত হয়ে পড়লেন প্রথমটা, তারপর চড়া গলায় প্রতিবাদ করলেন, কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে হীরের আংটিটা খুব সম্ভবত নকল। রূপোর গয়না যেমন সোনার জলে চুবলে কিছুদিন সোনার গহনা বলে মনে হয়, তেমনি এই নকল হীরের আংটিটাও সম্ভবত কোনো কেমিক্যাল লাগিয়ে কারচুপি করেছেন সুস্মিত বাবু। নিশ্চয়ই উনি কোনোভাবে নকল পাথরটাকেও চকচকে রাখতে পারেন কয়েক ঘন্টার জন্য। সেইভাবেই রিহার্সালের দিন আর আজ নাটকের দিন আরেকবার আমাদের চোখে তুলে দিলেন। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে পাথরের পুরনো রং ফিরে আসার পর উনি নির্দোষ মানুষের ওপর চাপ সৃষ্টি করে টাকা আদায় করতে চাইছেন হয়তো। বোধহয় অ্যারেস্ট হওয়ার কথা শুনে অর্জুন মিত্র মর্মাহত। তার চুলের ঘূর্ণি ঘেঁটে গিয়ে আরও বিপর্যস্ত দেখাচ্ছে, তাতে লাল হয়ে উঠেছে এ হেন নায়কের চোখ মুখ। তার সংলাপ বলার ধরন এমনিতে ভালো, তার উপর এরকম একটা রুদ্ধশ্বাস মুহূর্তে চোখা চোখা ডায়লগগুলো এমন দারুণভাবে ছুঁড়ে দিলেন যে বোবা হয়ে গেলেন সুস্মিত চ্যাটার্জি, সেই সঙ্গে তাঁর স্ত্রী পৃথা বৌদিও। তাতে হাঁপ ছেড়ে বাঁচলেন নাটকের সঙ্গে জড়িত সবাই। স্তম্ভিত হয়ে গেলেন স্বয়ং ইন্সপেক্টর তুহিন বটব্যালও। গার্গীরও এক মুহূর্ত ভারী বিশ্বাসযোগ্য মনে হলো অর্জুন মিত্রের কথাগুলো। এতক্ষণ কেউই এভাবে ভাবতে পারেনি ব্যাপারটা, হতেও পারে। পিনপতন স্তব্ধতার মধ্যে অর্জুন মিত্র আবার বললেন, থাক, অনেক হয়েছে, এবার ঘরের ছেলে ঘরে ফিরলাম। অভিনয় করতে এসে অ্যারেস্ট হতে হবে শুনেই আমার মাথায় আগুন জ্বলে উঠছে। যত্তসব। যত্তসবটা সুস্মিত চ্যাটার্জির উদ্দেশ্যে বলা। সুস্মিত চ্যাটার্জি অনেকক্ষণ স্তম্ভিত হয়ে হঠাৎ চোখ রক্তবর্ণ করে বললেন, আমরা মিথ্যে কথা বলছি? অবশ্যই বলছেন, আলবাত বলছেন। অর্জুন মিত্র একদম তেরিয়া। পৃথা বৌদিও সঙ্গে সঙ্গে গলা চড়িয়ে বললেন, আমাদের কাছে ক্যাশ মেমো আছে, ফিলাডেলফিয়া থেকে কেনা। আমি এক্ষুনি বাড়ি গিয়ে ক্যাশ মেমো নিয়ে আসছি। ক্যাশমোর কথা শুনে অর্জুন মিত্র অবশ্য একটুও ঘাবড়ালেন না, বললেন, বাড়িতে একটা হীরের আংটির ক্যাশ মেমো থাকলেই এটাই যে সেই হীরের আংটি তা কি বলা যায়? হয়তো না। ইন্সপেক্টর বটব্যাল নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন।
অকাট্য যুক্তি। অর্জুন মিত্রের যুক্তির কাছে সুস্মিত চ্যাটার্জি ও পৃথা বৌদিকে প্রায় অসহায় দেখালো। কিছুক্ষণ সামলে নিয়ে সুস্মিত চ্যাটার্জি বললেন, কিন্তু মিস্টার বটব্যাল, আমি আপনাকে অনুরোধ করব, অর্জুনবাবুর যুক্তি শুনে আপনি নিশ্চিত হবেন না। আমি বলছি হীরের আংটিটা এখানেই আছে। ও জিনিস লুকিয়ে রাখা এত সহজ ব্যাপার নয়। মঞ্চে বা তার চারপাশে খুঁজে যখন পাওয়া গেল না, নিশ্চয়ই কেউ কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখেছে। দরকার হলে আজ সারা রাত ধরে সার্চ করতে হবে সবাইকে। সুস্মিত চ্যাটার্জিও বেশ জোর দিয়ে কথাগুলো বলছেন শুনে তুহিন বটব্যাল আবার থমকে গেলেন। কি একটু ভেবে নিয়ে তক্ষুনি সিদ্ধান্ত নিলেন। তাহলে সেটাই হোক। আমি থানায় ফোন করে আরও 2-3 জন অফিসার আনছি, ও একজন লেডি অফিসারও থাকবে। তারা গোটা মঞ্চ, গ্রিন রুম, এমনকি নাটকের সঙ্গে জড়িত সবাইকে সার্চ করবেন। অর্জুন মিত্র কড়া চোখে সুস্মিত চ্যাটার্জির দিকে একবার তাকিয়ে পুলিশ ইন্সপেক্টরকে বললেন, গোটা টিমকে সার্চ করা হবে কেন? যারা আপনাদের সন্দেহের তালিকায় সন্দেহভাজন তাদের সার্চ করা উচিত। তাদেরই প্রথম সার্চ করা হবে, না পেলে বাকি সবাইকে। বাহ, তাহলে আজ সারা রাত তো আমাদের এখানেই কাটাতে হবে। দরকার হলে তাই কাটাতে হবে। পৃথ্বীন্দ্র লাহিড়ীর এই নাটকে বাড়িতে সারা রাত কাটাতে হবে শুনে নাটকের ক্লান্ত কুশীলবদের ভেতরে বেশ বিরক্তি ছড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। যারা নাটক দেখে বাড়ি ফিরে গিয়েছিলেন তাদের কেউ কেউ এমন একটা সাংঘাতিক খবর পেয়ে ভিড় জমাতে শুরু করেছেন এ বাড়ির লনে। কিন্তু পুলিশ ইন্সপেক্টর কড়া হুকুম দিয়ে সবাইকে বলে দিয়েছেন কেউ যেন মঞ্চের ওপর বা গ্রিন রুমে না ঢোকেন। এদিকে অর্জুন মিত্র খুব বিরক্ত পুলিশ ইন্সপেক্টরের জারি করা ফতোয়া শুনে। বললেন, তাহলে প্রথমেই আমাকে সার্চ করে অব্যাহতি দিন। কাল সকালে বানপুরে আমায় রওনা হতে হবে। ওখানে আমাদের একটা গ্রুপের শো আছে। এই ঝামেলার মধ্যে আমাকে আর চড়াবেন না। এমনিতেই ক্লান্ত লাগছে, 2.5 ঘন্টা অভিনয় করেছি। গার্গীও দেখল বেশ বিপর্যস্ত দেখাচ্ছে নাটকের নায়ককে। মুখের মেকআপ গলে পড়ছে ঘামে চুপচুপ হয়ে। মাথায় চুড়ো করা চুল ধেবড়ে মিলে গেছে বাকি চুলের সঙ্গে। চুলের এই চুড়োটাই অর্জুন মিত্রের অহংকার। এখন চুড়োটা সমতল ভূমি হয়ে যাওয়াতে তার নায়ক নায়ক ইমেজটাই আপাতত অন্তর্হিত। সবাইকে সার্চ করা হবে শুনে গোটা টিমের কেউ বিরক্ত, কেউ ভীত, কেউ ক্রুদ্ধ। অনেকেই নিজের নিজের পকেট কিংবা ব্যাগ বা জামা কাপড় সার্চ করে দেখে নিতে চাইছে কোনোভাবে হীরের আংটিটা তাদের কারোর কাছে এসে গেল কিনা। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে ফাঁসাতে চাইছে অন্য একজনকে। অসম্ভব কিচ্ছু নয়। গ্রিন রুমের এক কোণে পাংশু মুখে বসে আছেন তোরা বৌদি। গার্গী অনেকক্ষণ ধরেই বোঝার চেষ্টা করছিল মাত্র 10-15 মিনিটের মধ্যে অমন দামি একটা আংটি উধায় হয়ে যাওয়ার ঘটনা নিঃসন্দেহে আশ্চর্যের। স্থানীয় থানার পুলিশ ইন্সপেক্টর স্বয়ং উপস্থিত রয়েছেন নাটকের প্রথম থেকে। কিছু জিজ্ঞাসাবাদও করেছেন সবাইকে। তবু প্রতিটি কুশীলবকে সার্চ করার সিদ্ধান্তটা খুবই অস্বস্তিকর। গার্গী নিজে নাটকে অভিনয় করেনি ঠিকই, কিন্তু আজকের নাটকে তার ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। তাহলে তাকেও সার্চ করা হবে নাকি? কি বিচ্ছিরি ব্যাপার। সার্চ করার বিশ্রী ভাবনাটা মাথায় নিয়েই সে এতক্ষণে মনে মনে বিশ্লেষণ করতে শুরু করলো হীরের আংটি হারানোর এপিসোডটাকে। রিহার্সালের দিন সুস্মিত চ্যাটার্জির হীরের আংটি আনা থেকে শুরু করে আজ নাটকের শেষ দৃশ্যে তোরা বৌদি তাঁর আঙুল থেকে আংটি খুলে নাটকে তার স্বামী বিলেত দাদাকে অর্থাৎ হিরণ্য তরফদারকে দেওয়া, অতঃপর নাটক শেষ হতেই হিরণ্য তরফদারে সেটা ফিরিয়ে দেওয়া পৃথা চ্যাটার্জিকে। এর মধ্যে কোথাও কোনো অসঙ্গতি আছে কিনা সেটাই সে ভাবছিল অনেকক্ষণ ধরে। পরক্ষণেই কিছু একটা ভেবে সে আস্তে আস্তে এগিয়ে গেল তোরা বৌদির কাছে। কিছুক্ষণ তার সঙ্গে কি সব কথাবার্তা বলল তা অন্যরা শুনতে পেল না, কিন্তু গার্গীর মুখটা যেমন উজ্জ্বল হয়ে উঠল ক্রমশ, তেমনই কিছু একটা কারণে সে উত্তেজিত হয়ে উঠল ভেতরে ভেতরে। থানার পুলিশ ইন্সপেক্টর তখন অর্জুন মিত্রের সঙ্গে আরও এক প্রস্ত কথা কাটাকাটি করছেন। অবশেষে তাঁর দাবি মেনে নিয়ে বললেন, ঠিক আছে, আপনাকে প্রথমে সার্চ করে ছেড়ে দেওয়া হবে। পৃথ্বীবাবু, আপনি যে কোনো একটা আলাদা ঘরে ব্যবস্থা করে দিন তো। সার্চের সময় আরেকজন কারোর উপস্থিত থাকার কথা সাক্ষী হিসাবে। আপনি সেই সাক্ষী। আলাদা ঘরে গিয়ে অর্জুন মিত্রকে সার্চ করতে অবশ্য 5 মিনিটও লাগলো না তুহিন বটব্যালের। বাইরে বেরিয়ে বললেন, কিছু মনে করবেন না মিস্টার মিত্র, দিস ইজ জাস্ট আ রুটিন সার্চ। কোনো ক্রাইম ঘটে থাকলে আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখি না। ঠিক আছে, আপনি যেতে পারেন এখন।
অতঃপর একে একে বাকিদের সার্চ করা হবে এমন পরিকল্পনা করছেন তুহিন বটব্যাল। সেই সময় গার্গী খুব দ্রুত তাঁর কাছে গিয়ে নিচু স্বরে কিছু বলল চুপি চুপি। তাতে পুলিশ ইন্সপেক্টর ভুরু কুঁচকে বললেন, সেটা তুমি কি করে জানলে? গার্গী অপ্রতিভ না হয়ে বলল, আমার অনুমান ঠিক নাও হতে পারে, তবুও নিঃসন্দেহ হওয়াই ভালো, তাই নয় কি? তুহিন বটব্যাল তৎক্ষণাৎ হিরণ্য তরফদারের দিকে তাকালেন। অর্জুন বাবুকে আরেকবার ডাকুন তো, জাস্ট আ মিনিট। অর্জুন মিত্র ততক্ষণে পৃথ্বীন্দ্র লাহিড়ীর বাড়ির লন পেরিয়ে গেটের কাছে পৌঁছে গেছেন। তাকে পুনর্বার ডেকে আনায় ভারী বিরক্ত হয়ে বললেন, আপনি সত্যি খুব ঝামেলা করছেন মিস্টার বটব্যাল। তুহিন বটব্যাল কিন্তু সে বিরক্তিতে কান দিলেন না। চোখে সার্চ লাইট জ্বালানোর মতন আলো করে কি যেন দেখতে লাগলেন অর্জুন মিত্রের ঘেঁটে যাওয়া চুলের দিকে। তারপর চকিতে তার ভারী আঙুলগুলো চালিয়ে দিলেন সেই বিপর্যস্ত কেশরাশির ভেতরে। পরক্ষণে তার হাতের মুঠোয় যে বস্তুটি ধরা পড়ল সেটা সেই খোয়া যাওয়া হীরের আংটি। তুহিন বটব্যাল সেই চোখ ঝলসানো হীরের দিকে কিছুক্ষণ আশ্চর্য চোখে তাকিয়ে পরক্ষণে ভুরু নাচিয়ে গার্গীকে জিজ্ঞাসা করলেন, ওয়ান্ডারফুল! তুমি কি কোনোভাবে ঘটনাটা দেখতে পেয়েছিলে? তার অনুমান সত্যে পরিণত হওয়ায় গার্গীও খুব বিস্মিত। না, তবে তোরা বৌদিকেই যখন সবাই সন্দেহ করছেন যে তিনি দামি হীরের আংটিটা কোনো না কোনোভাবে সরিয়ে ফেলেছেন, সে সময় সমস্ত ঘটনাগুলোকে পরপর পর্যালোচনা করে মনে হলো হয়তো তোরা বৌদি এ ব্যাপারে সত্যিই দোষী নন। তিনি একটা স্কুলে শিক্ষকতা করেন, তার স্বামী ভালো চাকুরে, যা রোজগার করেন তাতে তাদের সংসার চালিয়ে কিছু অর্থ উদ্বৃত্ত থাকে। তাছাড়া এ পাড়ায় তাকে কেউ কখনো একটা জমকালো পোশাক পরতে দেখেনি, সেভাবে গয়নাগাটিও উনি পরেন না। আর এক সন্দেহভাজন হিরণ্য তরফদার, মানে আমাদের নেমন্তন্ন জেঠু, তাকে এ পাড়াতে সবাই হাসি খুশি নির্লোভ মানুষ বলেই জানেন। আমার মনে হলো এই দুজনের কারোর পক্ষে ওই হীরের আংটি চুরি করা সম্ভব নয়, তাদের কারোরই ওই হীরের আংটি চুরি করার মানসিকতা থাকতে পারে না। তা বলে আমি অবশ্য এটাও ভাবিনি যে অর্জুন মিত্রের মতন একজন নামী অভিনেতা হয়ে এ কাজ করতে পারেন। তবে রিহার্সালের সময় উনি বেশ কিছুবার এই ইচ্ছে প্রকাশ করেছিলেন যে বেশ কিছু টাকা পেলে তিনি একটা ছবি করতেন যাতে তিনি নিজে নায়কের অভিনয় করবেন। তবে এ ধরনের কথা তো সিনেমা বা নাটক লাইনে যারা আছেন তারা প্রায়শই বলে থাকেন। তা থেকে এ ধারণা করা যায় না যে অর্জুন মিত্র কোনো না কোনোভাবে হীরের আংটিটা নেবেন। তাছাড়া নাটকের কাহিনী অনুযায়ী তার পক্ষে হীরের আংটিটা হাতে পাওয়ারও কোনো অবকাশ ছিল না। শুধু নাটক চলাকালীন প্রম্পট করতে গিয়ে একটা ব্যাপারে খটকা লেগেছিল। গোটা নাটকে একটাও সংলাপ ভুল বলেননি তোরা বৌদি, অভিনয় করলেন চমৎকার। সেই তিনি হঠাৎ শেষ দৃশ্যে পৌঁছে কেন একটা সংলাপ ভুল বললেন সেটা জানার কৌতূহল হয়েছিল সে সময়। এখন ঘটনাচক্রে তিনি চোর হিসেবে প্রতিপন্ন হচ্ছেন বলে তাকে জিজ্ঞাসা করি ঘটনাটা। যে তথ্য জানতে পারি তাতে খুবই অবাক হই। তোরা বৌদি জানালেন তার হাত দুটো মুঠোয় ধরে অর্জুন মিত্র নাটকের সংলাপ বলতে বলতে নাকি হীরের আংটিটা একবার খুলেছিলেন, অথচ সেখানে আংটি খোলার কোনো কথাই ছিল না। তাতে তোরা বৌদির অনুচ্চ কণ্ঠে এ কি এরকম করছেন কেন বলার সঙ্গে সঙ্গেই অবশ্য আংটিটা অর্জুন মিত্র আবার পরিয়ে দিয়েছিলেন তোরা বৌদির হাতে। ঘটনাটার আকস্মিকতা তোরা বৌদির এতক্ষণে মনে পড়েনি যে অর্জুন মিত্র শেষ সময় কোনোভাবে আংটিটা বদল করে দিতে পারেন। এখন আমি নাটকের ভুল সংলাপ কথা মনে পড়িয়ে দিতেই তোরা বৌদি মনে হয় যে অর্জুন মিত্রই সে সময়। কিন্তু আংটিটা যে চুলের মধ্যে লুকিয়ে রাখতে পারে সে কথা মাথায় এলো কি করে তোমার? আসলে এ পাড়ায় সবাই জানে যে অর্জুন মিত্র তেমন উপার্জনশীল অভিনেতা নন, কিন্তু তার চালচলন বেশ বড়লোকি ধরনের। সন্দেহ হওয়া স্বাভাবিক যে কোত্থেকে আসে এত টাকা। আর এ কদিন রিহার্সালের সময় খেয়াল করে দেখেছি অর্জুন মিত্র তার চুল নিয়ে ভারী ব্যস্ত থাকেন। চুলের চূড়োটা যাতে সযত্নে রক্ষিত থাকে সেদিকে তার সদা সর্বদা নজর। কিন্তু আজ নাটকের পরে দেখেছি সেই চূড়োটা বিপর্যস্ত। অনুমান করলাম হয়তো আসল আংটিটা চুলের মধ্যেই লুকিয়ে ফেলায় নিরাপদ মনে করেছেন অর্জুন মিত্র।
কিন্তু আমাদের আশ্চর্য লাগছে ঠিক একই রকম দেখতে আরেকটা আংটি অর্জুন মিত্র জোগাড় করলেন কিভাবে? সে তথ্যটিও অনুমান করে ফেলেছে গার্গী। রিহার্সালের দিন যখন প্রথমবার সুস্মিত চ্যাটার্জি আংটিটা দেখাতে এনেছিলেন, তখন সবার মতো আগ্রহ নিয়ে আংটিটা অর্জুন মিত্রও দেখেছিলেন। সম্ভবত সেদিনই তিনি আংটি বদল করার ছকটা কষে নিয়েছিলেন। ছক অনুযায়ী এইরকম দেখতেই একটা ঝুটো আংটি কিনে এনেছিলেন আজ, আর বদল করার সময়ও এমনভাবে বদল করেছিলেন যাতে সবার চোখের সামনে বদল করবেন, অথচ কেউ ধরতে পারবে না। এমনকি তোরা বৌদিও ধরতে পারেননি। এমনই নিখুঁতভাবে হাত সাফাই করেছিলেন নামী নায়ক। খোয়া যাওয়া আংটি ফিরে পেয়ে সুস্মিত চ্যাটার্জি তখন হিরণ্য তরফদার আর তোরা বৌদির কাছে বারবার ক্ষমা চাইছেন। গার্গীকেও তখন ধন্য ধন্য করছে সবাই। আর তুহিন বটব্যাল কড়া গলায় অর্জুন মিত্রকে বলছেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এতক্ষণ ধরে আপনারা শুনলেন তপন বন্দ্যোপাধ্যায় রচিত গোয়েন্দা গার্গীর কাহিনী হীরের আংটি। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। আর আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানান। যদি নতুন শ্রোতা বন্ধু আমাদের চ্যানেলে গল্পটি প্রথম শোনেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফিরব আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। আজ গল্প পাঠে ছিল ঋতজা, মৃন্ময়, ইন্দ্রনীল, জয়দীপ, মৌসুমী, সুদীপ্ত ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্পের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।